রনি তো তোমারও সাক্ষী দেবে বলেছে রূপাই। কি বলছেন নার্সবাবু? না না, রনিতকে এসবের মধ্যে জড়াবেন না। আমি চাই না কেউ জানুক যে রনিত ওই সময় ডিপোতে ছিল। রূপাই, তুমি যেমন তোমার ভাইকে বাঁচাতে চাও, তোমার ভাই তোমাকে বাঁচানোর জন্য মরিয়ায় উঠে পড়ে লেগেছে। রনিত এসেছে এখানে। ওকে কেন এনেছেন এখানে? তোর এই অবস্থার জন্য আমি দায়ী বর্দি। সব কিছু হয়েছে আমার জন্য। আরে দূর পাগল, এই তুই কি করেছিস? হ্যাঁ, তুই কি করেছিস? ওই যে সেদিন অতনিদের আড্ডায় ভিড়ে গেলাম, মদ খেয়ে বাড়ি ফিরলাম, সেই দিন থেকে তো সমস্ত ঝামেলার সূত্রপাত। সেই দিন থেকে। আরে না রে, ওরা আমাকে ফাঁসানোর জন্য তোদেরকে টার্গেট করেছে, তোকে, গিনিকে। নাজবাবু, নাজবাবু শুনুন, আমার কথাটা শুনুন। ওরা কিন্তু প্রচন্ড খতরনাক। মধু লকাপে আছে ঠিকই, কিন্তু ওই পঞ্চু, অতনু, ওরা কিন্তু বাইরে আছে। আর ওরা যখন তখন আমার ভাই বোনদের একটা ক্ষতি করে দিতে পারে নাজবাবু। তাই আমি যতদিন না বেরোচ্ছি ততদিন আপনার আমার ভাই বোনদের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আর রনিতকে থানা, পুলিশ, কোর্ট কাছারি এসবের মধ্যে টানবেন না। ওরা যদি একবার জানতে পারে না, রনিতের একটা বড় ক্ষতি করে দেবে। আর এই যে, তুই আমার কথাটা ভালো করে শোন, এই কদিন তুই কিন্তু গ্যারেজে আর যাবি না। আর সোনাই, মোনাই, গিনি এদেরকেও বাড়ি থেকে একদম বেরোতে দিবি না। চলে থেকে কতক্ষণ কুমিরের সাথে শত্রুতা করে বাঁচবে তুমি রূপাই? তুমি আর তোমার ভাই দুজনকেই গিলে খাবো, রেহানকেও খাবো, তবে অন্যভাবে। না বদ্দি না, আমি তোর এই কথাটা রাখতে পারলাম না। তোর এই কেসে আমি একটা বড় সাক্ষী। পঞ্চুরা কি করে আমাকে কিডন্যাপ করলো, জোর করে তুলে নিয়ে গিয়ে মদ খাওয়ালো, সেগুলো সব আমাকে কোর্টে বলতে হবে। একদম চুপ। এখানে মধু আছে। নাজব শুনুন, আপনি রনিতকে নিয়ে বাড়িতে যান, আর আপনি তাড়াতাড়ি পরীক্ষার হলে যান। আপনার দেরি হয়ে যাবে। আপনি ভালো করে মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দিন, তারপর দেখা যাবে কি করা যাবে। আপনার কিন্তু দুনিয়ার সামনে অনেক কিছু প্রমাণ করার আছে নার্সবাবু। রেহান, বেস্ট অফ লাক। অনেক গভীর চাল বিছিয়েছে মধু, এত সহজে নিস্তার পাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা আমি পরে ফোন করছি। হ্যাঁ, কি গো, সারা রাত রূপায়ের চিন্তা করে ঘুম হয়নি? কি হয়েছে তোমার মা? এত নিয়মান হয়ে পড়েছো কেন? এত চাপ খাওয়ার কি আছে? জাগো জাগো, উঠো, জাগো। এটা চুপ করে থাকার সময় নয়, জাগো। রূপাইকে একটা সুবর্ণ সুযোগ পেয়েছো, রূপাইকে সেই সুযোগটা কাজে লাগিয়ে বের করে দিতে হবে বাড়ি থেকে। ও মা, এটাই তো আমি এতদিন কাকিমুনিকে বুঝিয়ে উঠতে পারছি না। মা প্লিজ চুপ করে থাকো না, এটা চুপ করে থাকার সময় নয়, চুপ করে থাকার সময় নয়। তোমার সাপোর্ট পাচ্ছে না বলে বৌমনি কোনো কিছু করতে পারছে না, তাই তো? সেটা আর বলতে, হ্যাঁ? ডে 1 থেকে আমরা যেভাবে রূপায়ের পেছনে লেগেছিলাম না, সেটা যদি কন্টিনিউ করতাম তাহলে এতদিনে রূপাইকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম। কিন্তু কি লাভ, কাকিমুনি তো মাঝখান থেকে ব্যাক আউট করে গেল। মা, একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, হাতছাড়া করা যাবে না। রূপাই যেভাবে নিজের কবর খুঁড়ছে, এইবার ওকে কোনোভাবেই বাঁচানো যাবে না। এই মৌকায় আমাদের ছক্কা মারতেই হবে। মা, সবাই মিলে গিয়ে জেঠুমনিকে বলো, দরকার না আমি তোমাদের সাথে যাবো। আমরা গিয়ে জেঠুমনিকে বলবো যে রূপাই যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য, তাই ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আমি হাত জোর করছি তোমাদের দুজনের কাছে, আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও। আমি পারবো না এসব করতে। আর তাছাড়া বর্দা এই প্রস্তাবে রাজিও হবেন না, আমি জানি না। জেঠুমনিকে রাজি করাতে হবে, সবাই মিলে গিয়ে ধর্ণা দেবো জেঠুমনির কাছে। ধর্ণা দিলেই রাজি হয়ে যাবে জেঠুমনি। আমরা বলবো
যে তুমি রূপাই আর ছোটদা ভাইকে আলাদা করবে, ওরা আলাদা সংসার করুক, ঘর ভাড়া নিয়ে থাকুক, নিজেদের মতো যা ইচ্ছা যা খুশি করুক, কোনো অসুবিধা নেই, ওরা আলাদা থাকুক। আর ওরা যদি আলাদা না থাকে তাহলে আমরা সবাই আলাদা হয়ে যাব। এইভাবে ব্ল্যাকমেল করলে জেঠুমনি রাজি হতে বাধ্য, তাই তো? মা চুপ করে থাকার সময় নয়, এটা চুপ করে থাকার সময় নয়। রূপাই এই বাড়িতে আসার আগেই এবারের দরজা চিরতরে রূপায়ের জন্য বন্ধ করে দিতে হবে। কি মা, চলো চলো চলো, চুপ করে থেকো না মা, চলো। আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, আপনি ডাক্তার হবেনই, আপনাকে ডাক্তার হতেই হবে। এদের সবার চোখের আড়াল করে রনিককে বাড়িতে নিয়ে যান না যাবো, এদের হাতে যেন কোনো রকমের রনিক না পড়ে না যাবো। নানবু, আপনাকে আমার মাথার দিব্যি, কালকের পরীক্ষাটা আপনি কোনোভাবেই মিস করবেন না। আমার জন্য যদি কোনোভাবে আপনার এই পরীক্ষাটা মিস হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না নাজবাবু। নাজবাবু শুনুন, আপনি রনিককে নিয়ে বাড়িতে যান আর আপনি তাড়াতাড়ি পরীক্ষার হলে যান, আপনার দেরি হয়ে যাবে। আপনার কিন্তু দুনিয়ার সামনে অনেক কিছু প্রমাণ করার আছে নাজবাবু। কি চাও কি তোমরা? পরিষ্কার করে বলো তো কি চাও? আমি বলছি বর্তা, আমি বলছি কিছুই না। আসলে রূপাইকে নিয়ে তো চারিদিকে একটা ঢিঢি পড়ে গেছে। হ্যাঁ, মানে রূপাই আর রেহান যা যা করে বেড়াচ্ছে, আমরা বাড়ির বাকি যারা আছি সকলে খুব ডিস্টার্বড হয়ে যাচ্ছি। এই তো বেশ কয়েকটা দিন শান্ত শিষ্ট হয়েছিলে, এখন হঠাৎ আবার রূপায়ের এগেনস্টে তেড়ে ফুঁড়ে উঠলে কেন? এরকম একটা সিচুয়েশনে তেড়ে ফুঁড়ে ওঠাই তো উচিত বাবা। তুমি কেন বুঝতে পারছো না রূপাই যেটা করেছে তাতে আমাদের বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে। গতকাল রাত থেকে পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, হাসপাতালের লোকজন পর ফোন করছে, ফোনের বন্যা বইয়ে দিয়েছে। হাজারটা মানুষ, ওদের হাজারটা প্রশ্ন, হাজারটা খোঁচা। আরে আমি তো একজন ডাক্তার, নাকি আমার রেপুটেশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বুঝতে পারছো? এই শোন, এখন কি রেপুটেশনের সময় নাকি রূপাই একটা বিপদে পড়েছে সেখান থেকে উদ্ধার করার সময়? তুই একটা ডাক্তার, তুই ভেবে দেখ না। একজন মানুষ যদি নিজে যেচে আগুনে ঝাঁপ দেয় তখন আমরা কি করবো? আমরা আগুনে ঝাঁপ দেবো? ভূত কথা বলো। জেঠুমনি, আমার মনে হয় তুমি ছোটদা ভাই আর রূপাইকে আলাদা করে দাও। ওরা যেভাবে ইচ্ছা নিজেদের মতন করে থাকুক, যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা থাকুক, ওদের বদনাম জাস্ট আমাদের গায়ে যেন না লাগে, তাহলেই। বাহ ছোটদা ভাই, নিজের ডাক্তারের রেপুটেশন বাঁচানোর জন্য দাদা ভাইকে বাড়ি থেকে বের করার চক্রান্ত করছো। আর যাদের চক্রান্তের কারণে আজকে দাদা ভাই ডাক্তার হতে পারলো না, তারা এই বাড়িতে বহাল তবিয়াতে থেকে গেল। চলো। শালমলি, তুমি মা এই বড়দের আলোচনা থেকো না। তোমার জেঠুমনির ওপর ভরসা আছে আশা করি। এই মানুষটা কোনোভাবেই কারুর কথায় প্ররোচিত হয়ে বায়াসড ডিসিশন নেয়নি আর কোনোদিন নেবে না। মানে তুমি কি বলতে চাইছো? যে তুমি রূপায়ের হয়ে ওই 20 লাখ টাকা দেবে?
তুমি ক্ষতিপূরণটা দেবে কেন? তুমি তোমার কষ্ট করে অর্জিত টাকা কেন দেবে? তোমার কোনো ভবিষ্যৎ নেই? তুই কিছু বলছিস না কেন? এইসব কথা আসছে কোত্থেকে সোমো? টাকা যদি দিতেই হয় বাবা একা দেবে না, আমি দেবো, আমরা দেবো, আমরা ভাই বোনেরা সবাই মিলে রেহানের পাশে দাঁড়াবো। বাবা বাবা, এখন তোমার খুব টাকা বেরোচ্ছে। হ্যাঁ, ভাইয়ের জন্য হাজার হাজার না লাখ লাখ টাকা বেরোচ্ছে। ওই রূপাইয়ের জন্য আমি তোমাকে একটা টাকাও দিতে দেবো না। আমিও কিন্তু একটা টাকাও দেবো না। আর জেঠুমনি আর বাবাকে আমি বলে দিচ্ছি, সাবধান করছি, তোমরা যদি রূপাইকে একটা টাকাও দাও, এই বাড়িতে কিন্তু দুঃখযোগ্য লেগে যাবে। এক্সকিউজ মি, হু দ্য হেল আর ইউ? তুমি কে দক্ষযোগ্য বলাবার? এত পড়াশোনা শিখে ডাক্তার হয়ে মনটা কি বড় করতে পারোনি? তুমি বলবে দক্ষযোগ্য। চুকার বর্দা, আমি তো তোমায় পুরোটা খুলে তখন বললাম, দেখো রূপায়ের এক্ষেত্রে কোনো দোষ নেই, ও নির্দোষ। ওকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এবার আমাদের বাড়িতে তোমার মতো এত বড় একজন উকিল থাকতে রূপাইকে তো ভেসে যেতে দিতে পারি না। মা, চুপ করে আছো কেন? কথা বলো, যাও বলো, যাও যাও মা, যাও যাও। বলছি যে বর্দা, মানে রূপাই যে সত্যি কথাই বলছে, হ্যাঁ, তার কি কোনো গ্যারেন্টি আছে বলুন? হ্যাঁ, অন্যায় করে তো সবাই বলে আমি নির্দোষ, আমি দোষ করিনি। তাই বলে? হ্যাঁ, তাহলে আমি তোমাকে বলি ছোট বৌমা, কারণ মুখের কথা শুনে বিশ্বাস করবার লোক অবিনাশ মল্লিক নয়। আগে রেহান পরীক্ষা দিয়ে আসুক, তার কথা শুনি, লয়ার কি বলছে আমি শুনি, তারপরে এই লয়ার বিবেচনা করে দেখবে বিষয়টা কি। যদি সত্যি বুঝতে পারি যে চক্রান্ত করে রূপাইকে ফাঁসানো হয়েছে, যেমন আগে আগে তার পুনরাবৃত্তি ঘটছে, তাহলে রূপাইয়ের পাশে কি করে ভালো করে থাকা যায় তার বন্দোবস্ত আমি ভালো করে করে দেবো। আর যদি জানতে পারি যে রূপাই এবার নিজেই অগ্নিশর্মা হয়ে আগুন লাগিয়েছে, নিজে ধ্বংসলীলা চালিয়েছে, তাহলে রূপাই আর রেহানকে চিরতরে বাড়ি থেকে বার করে দেবো। তোমাদের দ্বিতীয়বার আমাকে মনে করাবার দরকার হবে না। প্রশ্ন তো খুব কঠিন হয়েছিল, আপনি সব উত্তর করতে পেরেছেন? এর চেয়ে ঢের কঠিন লড়াই লড়ছে একজন, সে যদি পারে আমাকেও পারতে হবে। মাই লর্ড, আমার মক্কেল রূপাই সাহা শান্তুর বাসে আগুন লাগায়নি, সে সম্পূর্ণ নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। অবজেকশন মাই লর্ড, এতগুলো লোক রূপাই সাহাকে মশাল হাতে বাসে আগুন লাগাতে দেখেছে। দিস ইজ অ্যান ওপেন এন্ড শাট কেস মাই লর্ড। আপনি বলুন কি দেখেছেন জজ সাহেবকে? আমি নিজের চোখে দেখেছি জজ সাহেব। তুমি নিজের চোখে কি দেখেছো শান্তুদা? আমায় মশাল দিয়ে বাসে আগুন লাগাতে দেখেছো? আরে তুই যদি বাসে আগুন না লাগাস তাহলে তোর হাতে মশালটা এলো কি করে? শান্তুদা, তোমার হাতে কেউ মদের বোতল দিয়ে পালালে যেমন তুমি মাতাল প্রমাণ হও না, ঠিক তেমনি যদি আমার হাতে কেউ মশাল দিয়ে পালিয়ে যায়, তার মানে নিশ্চয়ই আমি বাস জ্বালিয়েছি, এটা প্রমাণ হয় না? মাই লর্ড, সেদিনকার স্পটে ভিডিও করা হয়েছিল, দয়া করে আপনি তার ফুটেজটা দেখুন। কে আপনার হাতে মশাল ধরিয়ে পালিয়েছে? এবার নিজের চিতায় নিজেই আগুন দে। পঞ্চু, এই ষড়যন্ত্রের পেছনে পঞ্চু আছে আর ওই মধুমিতা বাগচি, আর তার সঙ্গে যুক্ত আছে শান্তুদা আর রাজুদা। ওরা নিজেরাই ওদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের বাসে আগুন লাগিয়েছে, আর তারপর পুরো দোষটা আমার উপর দিয়ে দিয়েছে। আমি নিজে দেখেছি ওদেরকে নিজেদের বাসে আগুন জ্বালাতে। হ্যালো, হ্যাঁ বস, রূপা এদিকে কোর্টে তোমায় আমায় মধুমিতা ম্যাডাম সবাইকে ফাঁসাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আরে বাস আমার লক্ষ্মী, আমি নিজের বাসে নিজে আগুন লাগাবো কেন? আপনি যা বলছেন রূপাই দেবী তা প্রমাণ করতে পারবেন তো?
কোর্ট কিন্তু প্রমাণ ছাড়া কিছু বোঝে না। এক্স্যাক্টলি, আপনার মক্কেল শান্টু যেটা বলছে সেটাও মুখের কথা, কোনো প্রমাণ নেই। রূপাইয়ের হাতে মশাল ছিল, কিন্তু তাকে আগুন লাগাতে কেউ দেখেনি। কি কেউ দেখেছিল? বলুন, দেখেছিল? তার মানে বাসে আগুন লাগানোর কোনো আই উইটনেস নেই মাইলর। সবাই যখন পৌঁছেছে তখন অলরেডি আগুন জ্বলছিল। আমাদের একটু সময় দিন জজ সাহেব, আমরা আরো আই উইটনেস আনবো, কংক্রিট এভিডেন্স আনবো, এবং আমরা প্রমাণ করে দেবো যে রূপাই সাহাই আসল দোষী। আনুন, আমরাও ক্রস চেক করব, তখন দেখা যাবে কে আসল দোষী আর কে দোষী নয়। জজ সাহেব, আমার মক্কেল রূপাই সাহা একজন দিন আনা দিন খাওয়া মজুর। সে বাস চালিয়ে যা রোজগার করে তাই দিয়ে তার পরিবার প্রতিপালন হয়, এবং তার অসুস্থ মা, তার কাকা, তার ভাই বোনেরা সবাই তার উপরে ডিপেন্ডেন্ট। তার একটা দিন লকআপে থাকা মানে সেদিন তার বাড়িতে হাঁড়ি না চড়ার সমান। মাই লর্ড, আমি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনার কাছে অনুরোধ করব, এই মামলার আগামী শুনানি না হওয়া পর্যন্ত আমার মক্কেল রূপাই সাহার বেলটা মঞ্জুর করা হোক, যাতে সে কাজে যোগ দিতে পারে। আর মাই লর্ড, আমি কথা দিচ্ছি আমার মক্কেল শহর ছেড়ে কোথাও যাবে না, এবং পুলিশ বা কোর্ট তাকে যখনই সহযোগিতার জন্য ডাকবে সে সঙ্গে সঙ্গে উপস্থিত হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমি পরবর্তী শুনানির দিন ধার্য করছি। আর আজকে শুনানি থেকে যা বোঝা গেল, এই কেসটা মোটেই ওপেন অ্যান্ড শাট কেস নয়। একটা ইন বিটুইন লাইন্স থেকেই যায়। হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে থাকা আর বাসে আগুন লাগানো এক জিনিস নয়। আগুনটা রূপাই সাহায় লাগিয়েছে জজ সাহেব। সেটা প্রমাণ সাপেক্ষ। আগামী শুনানির দিন আপনারা উভয় পক্ষ আপনাদের নিজেদের অভিযোগের সপক্ষে প্রমাণ হাজির করুন। ততদিন রূপাই সাহার পরিবারকে অভুক্ত রাখার অধিকার তো আমাদের নেই। তার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হওয়ায় রূপাই সাহার জামিন আমি মঞ্জুর করছি। ওই অতনুর থেকে গিয়ে তুই মদ খেতে তো ভয় পাসনি দাদা, তাহলে আজকে কাজে যেতে কেন ভয় পাচ্ছিস? যা কাজে যা, যা। ওই অতনুকে আমি ছাড়বো না। তোকে আমি শেষবারের মতন মানা করছি গিনি, ওই অতনুর সঙ্গে তুই কোনো রকম যোগাযোগ করবি না। দিদি তোকে ছেড়ে দিয়েছে? আমি জানতাম বর্দি, একজন নির্দোষ মানুষকে এসব থানা পুলিশ কোর্ট কিছুতে আটকে রাখতে পারে না, কিছুতে না। আমাকে ছাড়েনি রে সোনাই, আগামী শুনানি পর্যন্ত আমার জামিন মঞ্জুর করেছে। তোমাকে যে আজকেই কোর্টে পেশ করবে আর এত কিছু ঘটে যাবে আমি ভাবতে পারিনি রূপাই। নাজবাবু, রূপাই, রূপাই তোমাকে কোর্টে তুললো অথচ আমি থাকতে পারলাম না। কে বলেছে আপনি ছিলেন না? আমি প্রতিটা মুহূর্তে আপনাকে অনুভব করেছি। সেই জন্য আমি সত্যিটা সবার সামনে জোর গলায় বলতে পেরেছি। আপনার পরীক্ষা কেমন হলো নার্সবাবু? পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু সেসব কথা তুমি বাদ দাও। আগে বলো কোর্টে কি হলো। শুধু জামিন পেলে কিন্তু হবে না, তোমাকে এই কেসটা থেকে পুরোপুরি মুক্ত হতে হবে। তাহলে তো এই পঞ্চু আর অতনুই যে আসল আগুনটা লাগিয়েছে সেটা আমাকে প্রমাণ করতে হবে। কিন্তু কি করে প্রমাণটা করবো আমি সেটাই বুঝতে পারছি না। আমাকে একটা কথা বলো তো রনিত, তুমি যে জায়গাটা না 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 যাবো, রনিতকে এসবের মধ্যে টানো যাবে না, একদম টানো যাবে না। এদিকে আসুন আপনি, এদিকে আসুন।
আজকে কোর্টে রনিতের নামটা আসা থেকে আমি বারবার আটকেছি, অনেক কষ্ট করে আটকেছি। রনিতকে এসবের মধ্যে টানা যাবে না, রনিতকে বাদ দিতে হবে। না, 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 তুই আমার সাথে আয়, তুই আমার সাথে। যা করার তোকে বাদ দিয়ে করতে হবে, রনিত তুই এসবের মধ্যে শোন আমার কথা, আমাকে বাদ দিয়ে কিচ্ছু হবে না বদ্দি। তোর বই আমাকে কোর্টে সাক্ষী দিতে হবে, কারণ আমি ওই বাসটি পোতা ছিলাম, আর আমি সাক্ষী দেবো। তোকে বাঁচাতে আমার যা করতে হয় আমি করবো। না, 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 রনিত ঢুকবি না এসবের মধ্যে, ঢুকবি না, ঢুকবি না। শান্ত শান্ত শান্ত, তুই শান্ত, এখানে দাঁড়া। রেহানদা, তুই বলো তো কি বলছিলি? তোমাকে যারা কিডন্যাপ করেছে তাদেরকে দেখলে তুমি চিনতে পারবে? আর তাদের মধ্যে কি অতনু ছিল? আসলে ওই পিছন থেকে আমার মুখে একটা কাপড় দিয়ে ঢেকে এমন ভাবে জোর করে গাড়িতে তুলে নিল যে এখন ওদেরকে আমি দেখলে চিনবো কি চিনবো না ঠিক বলতে পারছি না। আর তোকে যারা জোর করে মদ খাইয়েছিল সেখানে এই পঞ্চু অতনু কেউ ছিল? চোখ বাঁধা ছিল বর্দি। আসলে যে জোর করে মদ খাওয়া ছিল সে টু শব্দটি করেনি, ফিস ফিস করে কথা বলছিল। আমি মুখ দেখতে পাইনি বর্দি। আর তুই ডিপোতে যখন ওদেরকে দেখেছিস তার মানে ওরাই খাইয়েছে। মধু তো তোমাকে সে কথাই বলেছে। হ্যাঁ, তার ঠিক কিছুক্ষণ আগে গিনি আমাকে ফোন করে বলেছিল যে অতনু আমার সঙ্গে দেখা করতে চায়। হে গিনি, তুই কি করে জানলি অতনু রনিতের সঙ্গে দেখা করতে চাই? তার মানে তুই ওই ইকো পার্কের নাম করে ওই অতনুর সঙ্গে দেখা করতে গেছিলি নাকি? হ্যাঁ, না না না, আমি কেন অতনুর সাথে দেখা করতে যাব? গিনি, তুই কিন্তু বুঝতে পারছিস না, ওরা আমাদের সাংঘাতিক ফাঁসিয়েছে। আমাদের সামনে কি বিপদ অপেক্ষা করছে আমরা কিন্তু কেউ জানি না সেটা। আর আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই মুহূর্তে আমার হাতে কিন্তু কোনো প্রমাণ নেই। সেদিন রাতে ঠিক কি কি ঘটেছিল সেটা বলো গিনি। বাড়িতে বকা খাওয়ার ভয় নিজের দিদিকে টুপি দিও না। আমাদের বলো, আমরা কেউ তোমাকে বকবো না, কিন্তু আমাদের এক্স্যাক্টলি বলো সেদিন রাতে ঠিক কি হয়েছিল। অতনুর সাথে কি তোমার দেখা হয়েছিল? অতনু কি রনিতকে ডাকতে বলেছিল? তুমি ডাকোনি, তাই অন্য পথ না পেয়ে অতনু রূপাইকে ফাঁসানোর জন্য রনিতকে কিডন্যাপ করেছিল। আমি এসব কিছু জানি না। আমি কেন অতনুর সাথে দেখা করতে যাব? ও তো জাস্ট আমাকে মেসেজ করেছিল। আমি সত্যিটা বললে দিদি আমায় মেরে শেষ করে দেবে, আমি জানি। কি হলো গিনি, বল। রূপাই কে? শিবুদা না? দরজাটা খোলা ছিল তাই চলে এলাম, তোকে ইউনিয়ন অফিসে ডাকছে। কেন? ওখানে কি হচ্ছে? তোকে নিয়ে মিটিং বসেছে, তাড়াতাড়ি চল। ভালো চাস তো চল, না হলে তোকে বাদ দিয়েই ওরা ডিসিশন নিয়ে নেবে। কি ডিসিশন নেবে? রূপাই কি বলছেন উনি?